সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, রমজানের প্রায় অর্ধেকটা সময় আমরা পেরিয়ে এসেছি এবং এই সময়টাতে কিন্তু আমরা অনেকগুলো স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সেগুলো ফলো করে আপনারা পুরো রমজানটা ভালোভাবে পালন করতে পারেন এবং সেই সাথে সমসাময়িক যে সমস্যাগুলো বা যে ডিজিজগুলোতে আমরা বেশি সাফার করছি সেগুলো নিয়েও আসলে সচেতনতা কতটুকু বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কথা বলছি। প্রতি শনিবার আপনাদের সামনে আমরা মিলিত হচ্ছি স্বাস্থ্য কথায়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যারা কিডনি রোগে আক্রান্ত আছেন বা ক্রনিক কিডনি ডিজিজে আছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে বারবার, এই বিষয়টিতে আসলে আমাদের কি করা যেতে পারে সেটার সাথে আমরা কিন্তু চেষ্টা করব আরেকটি বিষয়কে কভার করার, খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এখন কাশি বা ঠান্ডা হচ্ছে, লম্বা সময় ধরে হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, এবং নানান ধরনের ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে কাশিটা রয়েই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কিভাবে আগে থেকে প্রিভেন্টিভ মেজার নিতে পারি বা হয়ে গেলে কি করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন, আমি তাদেরকে একে একে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ, বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়াউল করিম, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট ও হসপিটাল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে কিডনি রোগের যে কোনো বিষয় নিয়ে আপনারা ফোন করতে পারেন। ওয়ার্ল্ড কিডনি ডে 12ই মার্চ পালন করা হবে, সেটার থিম নিয়ে আমরা কথা বলবো এবং কী কারণে এই থিমটি রেখেছি বা উপপাদ্য বিষয়টি রেখেছি সেটা নিয়েও কিন্তু কথা বলবো আমরা। এবং সেই সাথে ঠান্ডা কাশি ভালো হচ্ছে না, বাচ্চার বা বয়স্ক যাদেরই হোক, আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোন করে আমাদের বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই ম্যাডামকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যেহেতু রমজানে প্রথমেই একটা ব্যাপার থাকে যে খাবার দাবারের একটা তারতম্য হয়, একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, সেই সাথে পানিও কিন্তু আমরা খেতে পারি না। তো রমজানে মানুষের প্রথমে প্রশ্ন থাকে যে আসলে যে এই যে রোজা ভেঙে সেহরি পর্যন্ত, এই ইফতার থেকে সেহরি সময়টাতে আমাদের কতটুকু পানি খাওয়া উচিত, সেটা কি সবসময় যে পরিমাণ পানিটা খাই সেটাই খাবো নাকি আরও বেশি খাবো বা কম খাবো, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ মলি। আসলে আমি তো কিডনি বিশেষজ্ঞ, আমি কিডনির পেশেন্টদেরকে নিয়ে কথা বলবো। তার আগে সুস্থ স্বাভাবিক মানুষের রোজার ব্যাপারে একটু কথা বলে দিচ্ছি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ রোজার টাইম ছাড়া অন্যান্য সময়ে আমরা সাধারণত 3.5 থেকে 4 লিটার পর্যন্ত 10 থেকে 12 গ্লাস পর্যন্ত পানি খেয়ে থাকি। তো রোজার সেহরির সময় এবং ইফতারের পরের সময় থেকে শুরু করে এই পুরো সময়টাই আসলে এই পানিটা এই সময়ের মধ্যে ভাগ করে খেতে হবে সুস্থ স্বাভাবিক মানুষের। আর দর্শক, আপনারা চেষ্টা করবেন সেহরির সময় ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা, কফি অথবা বেশি সুগারি ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার জন্য। এগুলিতে ডিহাইড্রেশন বাড়ায়। তো ডিহাইড্রেশন বাড়ালে আপনার যে রোজা রাখাটা যে সময়টা সেটা আপনার জন্য রাখতে অসুবিধা হবে। আপনি চা কফি যেটাই খাবেন সেটা ইফতারের পরে খাওয়াটাই বেটার অপশান। এটা কিডনির পেশেন্টদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য। আর কিডনির রুগী যারা আছে, আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে কিডনি রুগীরা কি রোজা রাখতে পারবে কিনা। কিডনির রুগীরা সাধারণত যারা স্টেজ 1 এবং স্টেজ 2-তে আছে, মানে যাদের ইজিএফআর 60-এর উপরে আছে, তারা রোজা রাখতে পারবে। কিন্তু যাদের ইজিএফআর 60-এর নিচে আছে, ইজিএফআর হচ্ছে কিডনির যে ফাংশন এটার মাপার একটা একক। ইজিএফআর যাদের 60-এর নিচে আছে, স্টেজ 3, স্টেজ 4 এবং স্টেজ 5-এ যারা আছে, তারা রোজা না রাখাটাই বেটার। কারণ তাদের ডিহাইড্রেশন হলে তাদের কিডনির উপর চাপ পড়ে এবং এতে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্টেজ 4, স্টেজ 5-কে একেবারেই রোজা রাখতে নিষেধ করে দিই। ডায়ালাইসিসের পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে তারা রোজা রাখতে পারবে কিনা। তো ডায়ালাইসিসের পেশেন্টরা যেদিন ডায়ালাইসিস থাকবে না সেদিন রোজা রাখতে পারবে, যেদিন ডায়ালাইসিস থাকবে সেদিন রোজা না রাখাটাই বেটার অপশান। সাধারণত একজন কিডনি ফেলিওরের রুগী যারা ডায়ালাইসিসে যায় তাদের সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে ডায়ালাইসিস নিতে হয়। তো 3 দিন বাদ দিয়ে বাকি 4 দিন আপনি রোজা রাখতে পারবেন। এখন রোজা রেখে কোনটা খাবে কোনটা খাবে না এটা নিয়ে একটা মানুষের মতভেদ থাকে। তো কিডনির পেশেন্টদের জন্য আমি বিশেষ করে বলবো যে লো সোডিয়াম ডায়েট, লবণ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো পরিহার করে ফেলাটাই ভালো। যেমন লবণাক্ত যে বাদামের মধ্যে লবণ থাকে, চিজে বা লবণ থাকে, বেশি লবণ থাকে, এবং কিছু প্রসেস মিট থাকে যেমন নাগেট, সসেজ বা
ফুডগুলো বা প্যাকেটজাত খাবারগুলো, সেসব খাবারে লবণ দিয়ে যেহেতু প্রিজারভেটিভ করা হয় সেহেতু লবণ বেশি থাকে, সেসব খাবার আপনারা অ্যাভয়েড করবেন। এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবারও আপনারা অ্যাভয়েড করবেন। পটাশিয়াম বেশি থাকে রোজার মাসে, আমরা সারা বছর খেজুর না খেলেও রোজার মাসে আমরা অনেক খেজুর খেয়ে থাকি। তো কিডনির রুগীরা একটা দুটার বেশি খেজুর খাবেন না, কারণ খেজুরে প্রচুর পটাশিয়াম থাকে। এছাড়া কলা, কমলা এবং অন্যান্য স্বাভাবিক সব ফলগুলোতেই 5-6টা ফল বাদ দিয়ে বাকি ফলগুলিতে ম্যাক্সিমাম সময় পটাশিয়াম থাকে। তো কিডনির রুগীদের ক্ষেত্রে আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, পাকা পেঁপে, এই 5 ধরনের ফলে পটাশিয়াম কম থাকে এবং কিডনির রুগীদেরকে আমরা বলি আপনারা এই 5 ধরনের ফলই খাবেন, অন্যান্য ফলগুলি যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। এছাড়া আছে হচ্ছে ফসফেট, মানে ফসফেট সমৃদ্ধ খাবার, এটাও কিডনির রুগীরা অ্যাভয়েড করবে। ফসফেট বেশি থাকে দুধ এবং দুধ জাতীয় খাবারে। আপনি পাতলা দুধ 1 কাপ খেতে পারেন, বাট দুধ জাতীয় যেসব খাবার, পায়েস, ফিন্নি, সেমাই, এসব পুডিং, এসব জিনিসগুলো রোজার সময় না অন্যান্য সময় অ্যাভয়েড করা ভালো। আর ব্যালেন্স ডায়েটটা যাতে ব্যালেন্স ডায়েট হয়, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এটা যাতে ব্যালেন্স থাকে। পানিটা যাদের ডক্টররা পানি রেস্ট্রিক্ট করে দিয়েছে, কিডনি রুগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিটা রেস্ট্রিক্ট করে আমরা 1 থেকে 1.5 লিটারের মধ্যে, ম্যাক্সিমাম 2 লিটারের মধ্যে করি। তবে স্টেজ 1 কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা পানি একটু বেশি, যেহেতু ওদের অনেক পলিউরিয়া থাকে, অনেক বেশি প্রস্রাব হয়, তাদের ক্ষেত্রে পানি একটু বেশি বলি যে আপনি ঠিক আছে 2.5 লিটার পর্যন্ত পানি খাবেন। সেই পানিটা আপনি ডিভাইড করে খাবেন, যেমন সেহরিতে কিছু খাবেন আর ইফতারের পরে খাবেন। এবং সেহরিতে আপনি যাতে সারাদিন ডিহাইড্রেশন না হয়, সেহরিতে আপনি পানি অ্যাটলিস্ট 2 গ্লাস পানি বা 2.5 গ্লাসের মতো পানি সেহরিতে খাওয়ার চেষ্টা করবেন। বাকি সময়টা ইফতার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে যাচ্ছেন অতটুকুর মধ্যে পানিটা খাবেন। এবং রুগীরা প্রায় আমাকে জিজ্ঞেস করে যে ছোলা, পেঁয়াজু, ডালের খাবার, এগুলো বেগুনি, এগুলো কি খেতে পারবে কিনা। এগুলো ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো আপনাদের জন্য খাবার না, আপনারা এটা অ্যাভয়েড করবেন। এবং বেগুনি যদি খেতে ইচ্ছা করে বা পাকোড়া খেতে ইচ্ছা করে অথবা ফুলকপির যে পাকোড়া সেটা খেতে ইচ্ছা করে, সেটা আপনারা চালের গুঁড়ির সাথে মশলা মিশায় ওই জিনিসটা ভাজা করলে ওটা আপনারা খেতে পারবেন। বেসনের, ডালের বেসনটা অ্যাভয়েড করাটাই বেটার অপশান। এছাড়া আমরা কার্বোহাইড্রেটের মধ্যে বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো যেমন গমের আটা বা জবের যে আটা সেটা, তারপর যে চিরা, এসব কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা খেতে বলি সেহরির সময়, যাতে লম্বা সময় আপনি উপাস থাকলেও আপনার যাতে সমস্যা না হয়। এবং একটা প্রোটিন খেতে বলি সেহরিতে, বলি যা হয় একটা ডিম নয় একটা মাংস, সেহরিতে একটা যদি আপনার প্রোটিন থাকে সেটা লম্বা সময় আপনাকে সেফটি দিবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আবার যেহেতু আজকে কথা বলবো ওয়ার্ল্ড কিডনি ডের বিষয়টি নিয়ে এবং স্বাভাবিক যারা কিডনি রোগী আছেন তারা আসলে কতটুকু মানে সচেতন হবে সেটা নিয়ে জানবো। তার আগে একটু স্যারের কাছে আসছি, যে স্যারের কাছে আমার প্রশ্ন থাকছে, স্যার শুরুতে একটা কথা বলছিলাম খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সিচুয়েশনটা, যে একটা কাশি হয়, দেখা যাচ্ছে 10-12 দিন পর ঠিক হয় এটা সেটা খেয়ে, তারপর আবার হয় এবং অনেক দিন থাকে। তো এইখানে স্যার আসলে কেন হচ্ছে বা এটা, বা আমরা আসলে কি করব এই সময়টাতে, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মলি। আসলে দেখুন, কাশি এখন আমাদের দেশের বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদি কাশির পিছনে কারণগুলো আমরা খুঁজতে চাই, তাহলে প্রথমে যে কারণটি চলে আসে এয়ার পলিউশন। আপনি দেখবেন, আপনি যদি নেটেও সার্চ দেন যে এয়ার পলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, দেখবেন ঢাকা সিটি 1 নম্বরে কিংবা 2-এ অবস্থান করছে। তার মানে কি, আমরা এয়ার পলিউটেড, আমাদের ঢাকা সিটি এয়ার পলিউটেড। একটা সময় আসবে আগামী ধরেন 5 থেকে 10 বছর পরে সবাই কিন্তু কাশিতে ভুগবে ডিউ টু এয়ার পলিউশন। তো এটা একটি দিক। আর কিছু রোগ আছে যেমন ধরেন অ্যাজমা, অ্যালার্জি, এই জিনিসগুলো একটা কাশি, একটা উপসর্গ। আরেকটি হলো নিউমোনিয়া, টিবি, যেগুলো ধরেন সংক্রমণজনিত রোগ, ব্যাকটেরিয়া অথবা টিবি দিয়ে সংক্রমণ, সেই ক্ষেত্রেও কাশিটা হয়ে থাকে। আরেকটা কাশি যেটা আমাদের দেশে এখন খুব কমন পাচ্ছি আমরা, স্মোকিং জনিত কারণে, সিওপিডি। এটা হলো যে আপনার যারা স্মোকিং করে দীর্ঘমেয়াদী, তখন যে লাংসের যে আমাদের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সে অল্পতে হাঁপিয়ে যায়, হাঁপানোর মতো। এই কতগুলো কারণেই আসলে কাশি হয়। তো আমরা পবিত্র রমজান মাসে আমরা আলোচনা করছি, আসলে রমজানের সাথে এটার কোনো রিলেশন নেই, তবে এখানে একটি রিলেশন আছে। অনেক সময় দেখা যায় আমরা ইফতারের সময় ঠান্ডা পানি, ফ্রিজের পানি আমরা দিয়ে ইফতারিটা শুরু করি। সেই ঠান্ডা পানিটা আসলে যাদের কাশি বা সর্দি, ঠান্ডা, অ্যালার্জি সমস্যা আছে তাদেরকে আমরা বলবো একটু অ্যাভয়েড করাটা উত্তম। একটি জিনিস। আরেকটি হলো যে অনেকের অ্যালার্জি থাকে, আমরা জানি না কার কিসে অ্যালার্জি আছে, তবে এটারও পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে অ্যালার্জি কোনটাতে আছে। তবে আমরা ধরেই নিই যেমন বেগুন একটা অ্যালার্জি, আমরা কিন্তু ইফতারিটা আমাদের বেগুনি না হলে কিন্তু আমাদের ইফতারি হচ্ছে না। তো আমি বলবো যারা বেগুনে অ্যালার্জি আছে তারা যেন বেগুনটা পরিহার, সবাইকে পরিহার করার প্রয়োজন নাই, যাদের অ্যালার্জি আছে। আর আরেকটি কথা আছে যে যেমন ধরেন আমাদের দেশে আমরা খুব খেয়াল করি যে অ্যান্টিবায়োটিক, কাশি হয়েছে, একদিনের জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছে। ইভেন
এমন না অ্যান্টিবায়োটিক জিজ্ঞাসা করে আসলে দেখা যায় ফার্মেসি থেকে বা ওই যে ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছে। না, আপনি ঠিকই বলেছেন। শুধু তাই না, আমরা দেখি একটা মেরোপেনম জাতীয় একটা ইনজেকশন আছে, অনেক মানে আমরা খুব Last মানে stage এ ইউজ word করি, brain আসলে অনেক হিসাব করে রেশনাল ইউজ করি, কিন্তু দেখা যাচ্ছে ফার্মেসি থেকে তারা ওভার দ্য কাউন্টার সেটা নিয়ে ব্যবহার শুরু করে দিচ্ছে, যে জ্বর ভালো হচ্ছে না, কাশি ভালো হচ্ছে না, মানুষ আসছে না। তো এই যে জিনিসগুলো, তাতে হয় কি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে আপনাদের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হচ্ছে। আমরা কিন্তু আপনি খেয়াল করবেন, আমরা যদি আইসিইউর পেশেন্ট থাকে, একটা কালচারে যখন দিই দেখা যায় যে সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এরকম কিন্তু আমরা খুব কমন পাচ্ছি। তো এটার কারণ হলো যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, মানে এটা আসলে রেশনাল ইউজটা করা উচিত। এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু এখন কাজ করছে, যে এটা আসলে এত বেশি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমাদের হাতে নেই, মানে আরও পাইপলাইন আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলোকে একটু যাতে আমরা মানে ইউজটা প্রপারলি সঠিকভাবে এবং ডাক্তারের মানে পরামর্শ মতো সেবন করি, সেটাই আসলে মূল ব্যাপার। আর যে কাশির যে বিষয়টা আমি প্রথমে যেটা উল্লেখ করলাম, যে এয়ার পলিউশন, এয়ার পলিউশন আসলে এটা পরিবেশবিদরা কাজ করছে, আমাদের দেশেও কাজ হচ্ছে, কিন্তু এয়ার পলিউশনের ক্ষেত্রে আমার কি করা উচিত? এয়ার পলিউশন প্রিভেন্ট করার একটি মাত্র পথ আছে, যে আমি যেন মাস্ক ব্যবহার করি। আপনি যখন রাস্তায় চলছেন, যে এয়ার পলিউশনে বিশেষ করে আমাদের দেশে যেমন ঢাকা শহর, এখানে যে এত গাড়ি চলছে, মানে কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, আপনার এত কলকারখানা চলছে যে ধোঁয়া, এবং এয়ার পলিউশনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা এমনি শ্বাসের সাথে সাথে নিচ্ছি আর বের করছি, তো এতে করে কিন্তু আমাদের লাংসটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং কাশিটা আমাদের বেড়ে যাচ্ছে। প্রাইমারি প্রিভেনশন হিসেবে আসলে আমাদেরকে মাস্কটা পড়তে হবে। এটা আমাদের, আপনারা জিনিস খেয়াল করবেন, যখন কোভিডের সময় ছিল, সেই সময়টাতে কিন্তু আমরা কিছু এটিকেট শিখেছিলাম, যে ম্যানার শিখেছিলাম, যে হাত কিভাবে ধুতে হয়, মাস্কটা কিভাবে পরতে হয়। তখন আমরা জিনিস খেয়াল করেছি, আমি তো বক্ষবিধি হসপিটাল কাজ করছি, অ্যাজমা সেন্টারে কাজ করছি, তখন কিন্তু অ্যাজমা রোগী কমে গিয়েছে। তার কারণটা কি? এই ডাস্টে কিন্তু ট্রিগার করে, ধরেন অ্যাজমা বা অ্যালার্জি, এটা ট্রিগার করে ডাস্টে। তখন সবাই যখন আমরা কোভিডের মাস্ক পরা শুরু করলাম, তখন ডাস্টটা কিন্তু যাচ্ছিল না, তখন তো অনেকই অ্যাজমা অ্যালার্জি কমে গেছে। অর্থাৎ আমরা একটা বলতেই পারি যে আমরা সবাই যদি মাস্ক ব্যবহার করি, তাহলে এয়ার পলিউশনের যে হ্যাজার্ডটা, আমাদের লাংসের জন্য যে ক্ষতিকর প্রভাবটা, এটা থেকে আমরা ভালো থাকতে পারবো। স্যার, এখানে আমরা আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে লম্বা সময় ধরে কাশি হচ্ছে, এখন কতদিন পর্যন্ত কাশিটা কন্টিনিউ থাকলে উচিত হবে একজন ডক্টর শরণাপন্ন হওয়া বা বক্ষব্যাধি স্পেশালিস্টের কাছে যাওয়া? কারণ আমরা বেশিরভাগ সময় এই ধরনের বিষয়গুলো কিন্তু একটু ইগনোর করি, নিজেরাই ওষুধ খাওয়ার চেষ্টা করি বা বাসায় চা কফি খাই বা গরম জাতীয় জিনিস, কিন্তু যদি অনেক দিন হয়ে যায় তাহলে কখন আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত? আপনি খুব সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন, যেটা আসলে দর্শকরাও জানতে চায়, যে কখন যাবে ডাক্তারের কাছে। দেখবেন, আমরা কিন্তু এই টিভিতে একটা বিজ্ঞাপন আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যায়, যে 3 সপ্তাহের অধিক কাশি, আগে বলা হতো 3 সপ্তাহ, এখন বলা হয় 2 সপ্তাহের অধিক কাশি যদি হয়, এবং কাশিটা যদি ঘুষঘুষানো কাশি হয়, ভালো হচ্ছে না নর্মাল ওষুধে, এবং তার যদি সাথে জ্বর থাকে, বা তার যদি দিন দিন স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে, বা তার একটা ক্ষুধা মন্দা, তাহলে আমরা বলি যে আপনি 2 সপ্তাহ পরে আপনি ডক্টরের কাছে পরামর্শ করেন। এটি একটি দিক, যে তার মানে তার সন্ধ্যার দিকে জ্বর আসা, কাশি থাকা। আর আরেকটি হলো যে 2 সপ্তাহ বেশি কাশি আছে, কিন্তু জ্বরটা অনেক বেশি, অনেক হাই টেম্পারেচার জ্বর, তখন কিন্তু আমরা দেরি করতে বলি, আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ তখন হয়তো নিউমোনিয়া বা আমরা অন্য লাইন চিন্তা করি। আর যেটা আপনার 2 সপ্তাহ বেশি কাশি থাকে, একটু সন্ধ্যার পরে জ্বর আসে, স্বাস্থ্য খারাপ যায়, সেটা কিন্তু আমরা টিবির দিকে চিন্তা করি। এটি একটি দিক। আরেকটি হলো, যারা অ্যাজমা রোগী ভুগছেন, তারা জানে যে আমার কাশি দিয়েই শুরু হয়। মানে অ্যাজমা রোগীর সিমটমগুলো কি? হাঁচি, কাশি, বাসি, মানে হাঁচি দিবে, কাশি দিবে, শ্বাসকষ্টের মতো বাসি বাজবে, এটা হলো অ্যাজমা রোগের লক্ষণ। তো তারা জানে যে তার হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, এরপর শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা কিন্তু অ্যাজমা রোগীদের কিন্তু তাদের ঘরের হোম কি করবে তাদের কিন্তু পরামর্শ দিয়ে থাকে, রেমেডি দেওয়া থাকে, এবং সে কিন্তু মাপতে পারে তার লাং ফাংশন ঠিক আছে কিনা, এটাও কিন্তু মেশিনটাও ঘরে দেওয়া থাকে, তারা জেনে যায়। তাদের কিন্তু আমরা অ্যাজমা সেন্টারে একটা বইয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, তারা যেমন গাইডলাইন থাকে, তারা কিন্তু এসে পরামর্শ করতে পারে। এটি একটি দিক। আরেকটা হলো যে খুব সিভিয়ার শ্বাসকষ্ট, তার হাতের নখ কালো হয়ে গেছে, মুখটা কালো, জিহ্বা নীল হয়ে গেছে, তাতে আমরা তখন বুঝি তার হয়তো অক্সিজেন কমে গেছে, ঘাটতি হয়েছে। অনেক সময় দেখা যায় সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা সে অক্সিজেনটা আসতে পারে না, মানে সে অক্সিজেন নিতে পারছে না, অক্সিজেনটা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু খুব জরুরি ভিত্তিতে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাব। আমরা একটু স্যার জানবো, তার আগে আবার ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম, ওয়ার্ল্ড কিডনি ডে 12ই মার্চ প্রতি বছরই পালন করা হয়। প্রত্যেকটা বছর একটা উপপাদ্য বিষয় থাকে এবং এটার সিলেক্ট করার পিছনে
একটা কারণও থাকে যে আমরা আসলে এই বিষয়টাতে ফোকাস করব, কারণ এটার হয়তো বা হাইলাইট করাটা এখন দরকার ওয়ার্ল্ডের জন্য। এবারের প্রতিপাদ্য বিষয়টি কি আমাদের সাথে যদি একটু শেয়ার করেন, বা কেন আসলে আমরা এটার দিকে আগাচ্ছি? ধন্যবাদ মলি। আসলে 2006 সালে প্রথম আসলে ওয়ার্ল্ড কিডনি ডে, এটা প্রতি মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালন করা হবে। এটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এরা ঠিক করেছে, যে দুটো সোসাইটি মিলে ঠিক করেছে যে ঠিক আছে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আমরা ওয়ার্ল্ড কিডনি ডে পালন করব। সেই অনুযায়ী এবছর 2026 সালে হচ্ছে 12ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে, এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে। সুস্থ কিডনি সকলের তরে মানে আমরা চাই যে সবার কিডনিটা ভালো থাকুক, এবং মানুষ যারা কিডনিতে আক্রান্ত হয়েছে অথবা যারা কিডনিতে আক্রান্ত হয় না, তারা মানুষরা যাতে যত্নে থাকে এবং ধরণীকে যাতে আমরা এই জিনিসটা থেকে, এই মহামারী থেকে বাঁচাতে পারি। কেন এটা বলছি, এটা আমি বলছি তোমাকে, যে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু 2 দশক আগেও এত বেশি কিডনি রোগী ছিল না। এখন যেরকম বাংলাদেশের যে পপুলেশন আছে, সেই পপুলেশনে 2019 সালের 4টা স্টাডি থেকে ওটা যে সম্মিলিত যে ডাটাটা করা হয়েছিল, সেই ডাটাতে দেখা গিয়েছিল যে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা মোট জনসংখ্যার 22.48%, এবং এর মধ্যে মহিলারা আবার 25% এবং পুরুষরা 20%। দেখা গেছে কিডনি, ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির যে কোনো রোগে আক্রান্ত মহিলারাই বেশি হচ্ছে পুরুষদের তুলনায়। এই ক্ষেত্রে এই হিসাবটা করলে দেখা যায় যে বাংলাদেশে প্রায় 3,82,00,000 মানুষ কিডনির কোনো না কোনো রোগে ভুগছে। তো সেটা কিন্তু দেখা যাচ্ছে ডায়াবেটিস কিন্তু একটা কারণ থাকছে, যেহেতু ডায়াবেটিসও বাড়ছে এবং প্রেসারের রোগীও বাড়ছে, এবং আমরা সবাই জানি যে ক্রনিক কিডনি ডিজিজের জন্য ডায়াবেটিস এবং প্রেসার একটা মূল কারণ ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার। সেজন্য দেখা গেছে যে এত মহামারী আকারে আমাদের দেশে কিডনি রোগটা ছড়াচ্ছে, এবং প্রতি বছর কিডনি রোগী বাড়ছে। প্রতি বছর 40 থেকে 45,000 কিডনি রোগী অ্যাড হচ্ছে এই এক্সিস্টিং কিডনি রোগীর সাথে, এবং এটা এত মহামারী হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডে প্রায় 85 কোটি কিডনি রোগী আছে সারা ওয়ার্ল্ডে। তো সেটা খুব কম সংখ্যা না, এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটা এখন বর্তমানে 8ম স্থানে আছে সারা ওয়ার্ল্ডে, এবং বলা হয় যে 2040 সালে এই রোগটা 5ম স্থানে চলে আসবে, ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির যে কোনো সমস্যা। তো এটা নিয়ে তো এখনই আমাদের ভাবার সময় যে আমরা কিভাবে সুস্থ কিডনি সকলের জন্য এনশিওর করব, এবং কিভাবে মানুষের যত্নে ধরণীকে আমরা বাঁচাবো। এটার সাথে গ্রিন নেফ্রোলজি বলে একটা কথা আমরা প্রায় বলে থাকি, যে গ্রিন নেফ্রোলজি মানে হচ্ছে যে ডায়ালাইসিসে যে পানিটা ব্যবহার হচ্ছে সেই পানিটাকে আমরা রিইউজ করতে পারি কিনা, পিউরিফাই করে রিইউজ করতে পারি কিনা, অথবা আমাদের যে অ্যামোনিয়া বা এইসব জিনিসের যে প্রোডাক্টগুলি সেগুলি যাতে ভালোভাবে ডিসপাস হয়, কিডনির যে ওয়েস্ট প্রোডাক্টগুলি সেগুলি যাতে ভালোভাবে ডিসপাস হয়, সেই জিনিসটা আমাদের দেখার বিষয়। এবং কিডনি রোগ যাতে আরও বৃদ্ধি না পায়, কিডনি রোগের যে প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ এটা যাতে আমরা হল্ট করে দিতে পারি, মানে আমরা খাওয়া দাওয়া, চলাফেরা এবং ওষুধপত্র সবকিছু দিয়ে যে প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ সেটা যদি আমরা আটকে দিতে পারি, তাহলে অনেক রোগী দেখা যাবে যে ডায়ালিসিসে যাচ্ছে না, অথবা স্টেজ 5 স্টেজ 4-এ পৌঁছাচ্ছে না। তো সেগুলো করার জন্য যখনই একটা পেশেন্ট দেখবে যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে, সে কিভাবে বুঝবে? সে বুঝবে যখন প্রস্রাব করবে তখন প্রস্রাবে ফেনা যাবে। এটা কিন্তু প্রাথমিক লক্ষণ কিডনি খারাপ হওয়ার, এবং এটা অনেক ক্ষেত্রে ইগনোর করা হয়ে থাকে। মানে ধরা হচ্ছেন ঠিক আছে, ইউরিন রুটিন এক্সামিনেশন করছে, একটু প্রোটিন যাচ্ছে, সেটা কোনো বড় ব্যাপার না। এটার যে একটা স্পেসিফিক টেস্ট আছে, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, এটা করে আসলেই কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখাটা, এবং সেটা যদি ডায়াগনোসিস হয় এবং সেই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, প্রোটিনটাকে আটকানো, প্রোটিন যে যাচ্ছে সেটা যাওয়াটা বন্ধ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজকে কন্ট্রোল করতে পারবো। এখানে ম্যাডাম কাছে একটু আমার প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে এই যে ক্রনিক কিডনি ডিজিজ এটার বার্ডেনটা কি আমাদের দেশে বেড়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা আসলে কিভাবে প্রিভেন্ট করছি, বা রোগীদেরকে কোনোভাবে এই পরের স্টেজগুলোতে যাওয়ার আগে তাদেরকে কোনো বিশেষ সতর্কতা দিচ্ছি কিনা বা ফলো আপ রাখছে কিনা, বা এই ব্যাপারটাতে আসলে আমরা কি করছি? অবশ্যই, ধন্যবাদ। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ কোনো লক্ষণ দেখা যায় না, যে ইজিএফআর 30-এর নিচে, এস্টিমেটেড জিএফআর 30-এর নিচে না নামলে কিন্তু আসলে কোনো লক্ষণই দেখা যায় না। তারপর কিছু লক্ষণ আছে যেগুলো যদি কোনো মানুষের হয়ে থাকে, যেমনটা ডায়াবেটিস রোগী, তার যদি ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল না থাকে, বা একজন প্রেশারের রোগী তার যদি প্রেশার ওয়েল কন্ট্রোল না থাকে, তাহলে তার আলটিমেটলি কিডনির সমস্যা হবে, ক্রনিক কিডনি ডিজিজ হবে, যেটা এখন মহামারী আকারে বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা ওয়ার্ল্ডেই দেখা যাচ্ছে। তো আমরা বলে থাকি যে আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনার 4 মাসের ডায়াবেটিসের যে গড়,
HbA1c এটা অবশ্যই 6% মধ্যে রাখতে হবে, 6% মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ আপনার ডায়াবেটিস কন্ট্রোল। এবং ডায়াবেটিস রোগীদের যদি প্রোটিন যায়, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যদি 30-এর উপরে থাকে, তাহলে অবশ্যই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার প্রোটিন যাওয়া বন্ধ করার জন্য অনেক রকম ওষুধ আছে, ডায়েট প্ল্যান আছে এগুলি, এবং ডায়াবেটিসের যে ওষুধগুলো সেগুলি আমরা সব অ্যাডজাস্ট করে দিই। যখন পেশেন্ট যত আর্লি আমাদের কাছে কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে আসবে, তত সে প্রোগ্রেশনটাকে আটকাতে পারবে। এবং যাদের প্রেশার আছে তারা যদি একটা প্রেশারের ওষুধে প্রেশার কন্ট্রোল না হয়, সে দরকার হলে 2টা প্রেশার ওষুধ বা 3টা প্রেশার ওষুধ খাবে, 2 বেলা খাবে, 3 বেলা খাবে, কিন্তু তার প্রেশার যাতে অপটিমাম লেভেল, যেটা আমরা বলি কিডনির পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে 125 উপরেরটা এবং বা 120 উপরেরটা এবং নিচেরটা 75, এতটুকু পর্যন্ত কন্ট্রোল আমরা বলি। সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি যে আপনি এতটুকু পর্যন্ত প্রেশার কন্ট্রোল করুন, আদারওয়াইজ আপনাকে ওষুধ রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে। এছাড়া যদি রাত্রেবেলা বারবার, একজন মানুষ রাত্রেবেলা বারবার প্রস্রাব করতে ঘুম থেকে উঠছে, তার প্রস্রাবের পরিমাণ যেটা তারতম্য যদি হয়, যদি বেশি প্রস্রাব হয়, 3 লিটারের বেশি প্রস্রাব হচ্ছে, অথবা প্রস্রাব একেবারে কমে যায়, 400 দৈনিক 400 মিলিলিটারের কম প্রস্রাব হচ্ছে, অথবা প্রস্রাব একদম কমে বন্ধ হয়ে যাচ্ছে, 100 মিলিলিটারের কম প্রস্রাব হচ্ছে 24 ঘন্টায়, সেক্ষেত্রেও কিন্তু এই কিডনির ডিজিজ হয়েছে বা ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, এই লক্ষণগুলো বোঝা যায় আর কি। এগুলি দেখে শরীরে পানি চলে আসে, প্রথমে মুখে পানি আসে, তারপরে পায়ে পেটে পানি আসে, এবং দেখা গেছে যে ওর ক্ষুধা মন্দা অরুচি, খেতে ভালো লাগছে না, অসম্ভব দুর্বল লাগছে, উইক লাগছে, রক্তশূন্যতা দেখা দেয়, শরীর ফ্যাকাশে হয়ে যায়। যার যে এইসব পেশেন্টের দেখা যাচ্ছে প্রেশার আছে, তার একটা প্রেশার ওষুধ খেলে প্রেশার কন্ট্রোল হতো, এখন 3-4টা প্রেশার ওষুধ খায় কিন্তু প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এবং একজন পেশেন্টের আমার কাছে এখন পেশেন্টরা অনেক বেশি আসছে, তাদের কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তাদের প্রেশার ধরা পড়েছে। তো পেশেন্টের যখনই প্রেশার ধরা পড়বে, তখন কিন্তু মাথায় চিন্তা রাখতে হবে তার ক্রনিক কিডনি ডিজিজ বা তার কিডনির সমস্যা হচ্ছে কিনা, এটা একটা। আর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, তারা দেখা গেল ইনসুলিন নিত আগে, এখন তার কিছুদিন ধরে তার বারবার হাইপো হয়ে যাচ্ছে, ব্লাড সুগার কমে যাচ্ছে এবং ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল থাকছে, তখন কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার কি তাহলে কিডনির সমস্যা হলো কিনা। কারণ কিডনির সমস্যা হলে আমরা সবাই কম বেশি জানি যে, মানে ডক্টরস সোসাইটির কথা বলছি, সাধারণ মানুষ হয়তো এটা অনেক সময় জানে না যে কিডনির সমস্যা হলে আসলে ইনসুলিনটা লাগে না। ম্যাক্সিমাম রুগী কিন্তু ট্যাবলেটে একবেলা একটা ট্যাবলেট খেলে, ডায়াবেটিসের ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খেলেই ভালো থাকে এটা। আর হচ্ছে যদি প্রস্রাবটা বাধা পেয়ে হয়, প্রস্রাব আটকে হচ্ছে, বাধা পেয়ে হচ্ছে, অথবা প্রস্রাবের ফ্লোতে কোনো সমস্যা হচ্ছে, প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে পারছে না, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অথবা প্রস্রাবে রক্ত যাচ্ছে, অনেকে আবার কোমরে তীব্র ব্যথা নিয়ে, অথবা পেটে তীব্র ব্যথা নিয়ে, অথবা মনে হয় যে পেটের মধ্যে একটা মাস, যাদের অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, তো 2টা কিডনি অনেক বড় হয়ে যায়, পেটটা ভারী লাগে, এরকম লাগে, তো তাদেরকে কিন্তু খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ও এরকম সিমটমগুলো থাকলে আমার মতে দেরি না করাটাই বেটার অপশন, শরণাপন্ন হওয়া উচিত। আমরা আরো আলোচনা এবং সেই সাথে স্যারের সাথে একটু আলোচনা করব যে ভ্যাকসিনের গুরুত্ব কতটুকু। তার আগে একটা স্যার ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানটিতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টি বিষয় নিয়ে কথা বলছিলাম। এটা হচ্ছে কিডনি রোগী এবং সেই সাথে রোজা এবং সেই সাথে কাশি, ঠান্ডা লম্বা সময় ধরে থাকছে, খুব কমন একটা প্রবলেম এখন চলছে। সেখানে আমরা কি করতে পারি? স্যারের কাছে আসতে চাচ্ছিলাম যে স্যার, খুব বেশি শুনছি এখন যেটা, সেটা করোনার সময় তো ছিলই, বাট মাঝখানে কথাটা আসলে অতটা আবার হয়নি। আবার এখন হচ্ছে যে ভ্যাকসিনেশনের রোলটা আসলে কতটুকু, এবং সেক্ষেত্রে বছরে কয়বার নেওয়া যাবে, যেমন ইনফ্লুয়েঞ্জার কথা যদি বলি বা নিউমোনিয়ার কথা যদি বলি, এটা যদি আমাদের একটু ক্লিয়ার করে দেন, বা কতটুকু উপকার লাগে আসলে। ধন্যবাদ ডক্টর মৌলি। আসলে খুব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা ভ্যাকসিন, আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে যে কোনো রোগেরই আমার ম্যাডাম যে কথাটি বলেন যে কিডনি রোগ যদি না হয়, প্রিভেনশনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, জরুরি। তা আমরা দেখেছি মানে প্রমাণিত যে আমাদের দেশে যে ইপিআই শিডিউল আছে, সেখানে আমরা যে বাচ্চাদের যে টিকাগুলো দিই খুব কার্যকরী ভূমিকা রাখে, এবং আমাদের দেশের বাচ্চারা কিন্তু এই ইপিআই মডেলটা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এটা অনুসরণ করে, আমাদের ইপিআই মডেল। ঠিক একইভাবে আমরা আমাদের চেস্টের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা 2টো ভ্যাকসিন, একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, একটা নিউমোনিয়া ভ্যাকসিন। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা কী করি, এটা বছরে একবার করে দিই। যারা অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, যারা ঝুঁকিতে থাকে, অথবা তারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের একটু রোগ প্রতিরোধক্ষমতা কম, ইভেন আমরা সবার জন্যই, কিন্তু আমাদের সাথে আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে আমরা হয়তো ক্রাইটেরিয়া করি, কিন্তু সবাইকে দেওয়াটাই উত্তম।
হলো ফ্লু শট বলে, যেটা বছরে একবার করে দিলে কি হয়, দিলে হয় কি যে আমরা কি হয় অ্যাজমা রোগীটা ট্রিগার করে যখন ফ্লু, যে কোনো ভাইরাল অ্যাটাক হলেই কিন্তু যে কোনো রোগ ট্রিগার করে। সেক্ষেত্রে ফ্লু যে ভাইরাসটা সেটা আক্রান্ত হবে না, বডিটা প্রোটেক্টেড থাকবে। আর সেকেন্ড হলো নিউমোনিয়া। তো নিউমোনিয়ার জন্য কিন্তু আপনাদের খেয়াল করবেন যে ইদানিং যদি কোনো আইসিইউতে পেশেন্ট আপনি দেখতে যান, দেখবেন যে তার পেশেন্টের নিউমোনিয়া হয়েছে। রুগী কেন মারা গেল? নিউমোনিয়া হয়েছে। এই কথাটা খুব কমন আইসিইউতে। তাই নিউমোনিয়া হয় কি, নিউমোনিয়া কিন্তু একটা ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়া তৈরি হয়। তো এই ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু একটা ভ্যাকসিন আছে যেটা নিউমোভ্যাক্স নামে পাওয়া যায়, এবং বিভিন্ন নামেও আছে ভ্যাকসিনটা। তো এই ভ্যাকসিনটা করি কি আমরা 5 বছর পর পর একজন, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা নিউমোনিয়া ঝুঁকি থাকে তাদের ক্ষেত্রে আমরা এটা খুব অ্যাডভাইস করি, এবং সিওপিডি পেশেন্ট যাদের সিওপিডি থেকে নিউমোনিয়া থেকে টার্ন নিতে পারে, রেসপিরেটরি, তাদের ক্ষেত্রে আমরা এটা বলি। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো যে কনজুগেটেড ভ্যাকসিন, একটা আনকনজুগেটেড ভ্যাকসিন। যেটা কনজুগেটেড ভ্যাকসিন সেটা আমরা বলছি যে বললাম যে 5 বছর পর পর। আরেকটা আছে লাইফ টাইমে। এই দুটো দেওয়া থাকলে, তবে আমরা যেটা বলি সাধারণত লাইফ টাইম একটা দেওয়ার পরে এরপর প্রতি 5 বছর একটা করে আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে এটা ইফেক্টিভনেস বেশি হয়। তো এই ভ্যাকসিন দেওয়া থাকলে কী হয়, নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়াতে অনেক ভেরিয়েন্ট আছে, একটা জীবনের এগেস্টে তার উত্তরই হতে পারে, কিন্তু তার উপসর্গটা কম হয়, সিভিয়ারিটিটা কম হয়, তাকে আইসিইউ পর্যন্ত যেতে হয় না সেটা। আর আপনারা দেখবেন যে এই যে আমরা যে কোভিডের যে ভ্যাকসিনটা আমরা লাইন ধরে সবাই দিলাম, দেখেন কোভিড কি চলে গেছে? কোভিড তো আছে, কিন্তু পৃথিবীর সব মানুষ কিন্তু ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিনেটেড, এবং আমরা কিন্তু আগের মতো চলাফেরাতেও কিন্তু আমরা আমাদের নিয়ন্ত্রণ আছে, যে আমরা ঘনবসতি এলাকায় মাস্ক ব্যবহার করি, সেই কারণে কিন্তু হচ্ছে না। কিন্তু তাহলে ভ্যাকসিনের একটা প্রভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোভিড নির্মূল করলাম ভ্যাকসিনের মাধ্যমে, যদিও খুব তাড়াহুড়া করে ভ্যাকসিনটা আসছে, তারপর খুব কার্যকরী ভূমিকা রেখেছে। ঠিক একইভাবে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এই ভ্যাকসিনগুলোও কিন্তু আমাদের দেওয়া থাকলে আমাদের এই রোগ হওয়ার প্রবণতাটা অনেকটা কমে যাবে। এটি একটি জিনিস। আরেকটি কথা আমি আগে একটু উল্লেখ করেছিলাম যে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আপনারও একটা প্রশ্ন ছিল, তাহলে কখন আমরা অ্যান্টিবায়োটিক খাবো? দেখুন, কাশি তো আসলে প্রথম কথা হলো কি, আমরা একটা রুগী যখন আমাদের কাছে আসে তার আমরা হিস্ট্রি নিয়ে থাকি, যে আপনি যে কাশছেন কতদিন থেকে কাশছেন, আপনার ফ্যামিলিতে আপনার বাবা মার কারো কাশি আছে কিনা। যদি এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার হিস্ট্রি থাকে, আমরা তার হিস্ট্রি যদি আমরা নেই ঠিক মতো, তাহলে কিন্তু রোগটা বেরিয়ে আসে। যেমন অ্যাজমা, তার ফ্যামিলির একটা হিস্ট্রি থাকে, সিওপিডি, তার একটা স্মোকিং একটা হ্যাবিট থাকে, হ্যাঁ, বা তার হাঁচি কাশি, তার ফ্লু বা অ্যাজমার একটা ছোটোবেলা থেকে তার হাঁচি কাশি থাকে। সব রোগী কি অ্যান্টিবায়োটিক প্রয়োজন? না। এই অ্যাজমা, অ্যালার্জি, অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নেই। কোনো ভাইরাল অ্যাটাক, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। শুধু অ্যান্টিবায়োটিক দিতে হয় কখন? যদি নিউমোনিয়া হয়ে থাকে তাদের ক্ষেত্রে। তবুও এটা নিশ্চিত হয়ে দেওয়া উচিত, যেমন কাশিটা ভালো হচ্ছে না, আমরা কি করতে পারি? একটা কাশির কালচার করতে পারি, আমরা কফটা একটা কালচার করতে পারি। কালচার করে আমরা দেখবো যে তার জীবাণু আছে কিনা, এবং ওই জীবাণু কোন ওষুধে কাজ করবে সেটাও কিন্তু বেরিয়ে আসে সেন্সিটিভিটির মাধ্যমে। আমরা কিন্তু সেখান থেকে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। আরেকটা জিনিস আমাদের দেশে খুব আমার কাছে খুব পরিলক্ষিত হয়, যেটা খুব অ্যালার্মিং, শিশুদের ক্ষেত্রে। শিশুদের তো একটু হাঁচি কাশি থাকেই, হ্যাঁ, বা যেটা খুব কমন রোগ ব্রঙ্কিওলাইটিস বাচ্চাদের যেটা হয় খুব কমন থাকে, কিন্তু আমরা কিন্তু খুব সহজেই ওভার দ্য কাউন্টারে তারা অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এটা কিন্তু এই শিশুকাল থেকে তারা কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই উচিত না। আমরা তার যদি আনলেস প্রুফ তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তার অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে, এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ণয় করে, অথবা একজন এমবিবিএস চিকিৎসক সে যদি সঠিকভাবে নির্ণয় করে, তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। বিশেষ করে আমি কালচারের মধ্যে জোর দেবো যে কালচারটা দেখে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ স্যার। সাথে একটু আমি অবশ্যই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যাকসিনের যে কথাটা উনি বললেন আর কি। তো ভ্যাকসিন সিনিয়র সিটিজেনকে অবশ্যই নিতে হবে, 60 বছর বয়সের উপরে যাদের বয়স তারা অবশ্যই নিবে নিউমোনিয়া অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আমি কিন্তু ডায়ালাইসিসের আমাদের সব ডায়ালাইসিসের পেশেন্টদের জন্য অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এই তিনটা ভ্যাকসিন একদম ম্যান্ডেটরি। ডায়ালাইসিস শুরু হয়েছে মানে সেই পেশেন্টদের সেই ভ্যাকসিনগুলো নিবে। এবং যেহেতু কিডনির পেশেন্টদের ইমিউনোসাপ্রেস থাকে, কিডনির পেশেন্টদেরকে আমরা ইনভ্যারিয়েবলি নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিই, যাতে নিউমোনিয়া হলে আইসিইউ পর্যন্ত যেতে না পারে। আর অ্যান্টিবায়োটিকের যে কথাটা উনি বললেন, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার তুমি যেটা বললে। তো অ্যান্টিবায়োটিকের ব্যবহার, উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খাওয়াটা এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ব্যথানাশক যেসব ওষুধ আমরা রুগীরা প্রায় সময় খেয়ে থাকে, এই দুটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের একটা কারণ। যে এই কারণে যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ব্যথানাশক ওষুধগুলো মানুষ যে খেয়ে থাকে, সেটা থেকে কিন্তু কিডনি খারাপ হতে পারে। এই জন্যই বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে।
ম্যাডাম একটা কথা বলছিলেন যে মেয়েদের একটু বেশি হয় কিডনির সমস্যাগুলো, এবং সেই সাথে আমরা ইউটিআইটা নিয়ে একটু জানতে চাই যে এই যে মেয়েদের বেশি হওয়ার কারণটা কি থাকে, বা এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের বেশি হচ্ছে, এই জায়গা থেকে যদি একটু বলেন যে আমরা কিভাবে আসলে দেখছি বিষয়টা। বাংলাদেশের প্রেক্ষাপটে কেন মহিলাদের কিডনির সমস্যা বেশি হচ্ছে, তো আমার কাছে যেটা মনে হয় বা আমাদের নেফ্রোলজিস্টদের কাছে বা আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের নেগলেক্টেড পপুলেশন হচ্ছে ফিমেল। যদিও ফিমেল এবং মেল, মহিলা এবং পুরুষ জনসংখ্যা বাংলাদেশে প্রায় সমান সমান, কিন্তু দেখা গেছে যে পরিবারের একজন পুরুষ সদস্য অসুস্থ হলে আমরা যেরকম দৌড়ায় চলে যাই, যে বিশেষ করে লো সোশিও ইকোনমিক কন্ডিশন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, ওরা যাদের পুরুষ সদস্য অসুস্থ হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে যায় এবং তার চিকিৎসা হওয়াটা খুব জরুরি দরকার, এরকম হয়, যেটা ফিমেলদের ক্ষেত্রে হয় না। ফিমেলদের ক্ষেত্রে আচ্ছা অসুস্থ হয়েছে কিছুদিন ডিলে করে যাই, বা আমার অসুস্থ হচ্ছে ঠিক আছে একটু দেখি না যদি নিজে নিজে ভালো হয়ে যায়, এই জিনিসটা আমি ফিমেলদের ক্ষেত্রে খুব বেশি পরিলক্ষিত আমার কাছে মনে হয়। এবং হসপিটালে রুগী ভর্তি হলে দেখা গেছে যে মেল পেশেন্টটা যত গুরুত্ব সহকারে ওরা রুগীর আত্মীয়স্বজন চিকিৎসা করছে এবং দীর্ঘদিন হসপিটালে রাখতে চাচ্ছে, 5 দিন 6 দিন 7 দিন, কিন্তু ফিমেল পেশেন্টটার ক্ষেত্রে 3 দিনের জায়গায় সংসারে কি হবে, এই হবে সেই হবে, এটা করে ফিমেল পেশেন্টটাকে নিয়ে যাচ্ছে। তো আমি বলি যে ফিমেল হচ্ছে নেগলেক্টেড কেস, যার জন্য ওদের কিডনির সমস্যা বাড়ছে। আরেকটা হচ্ছে যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে রিকারিং ইউটিআই, বারবার প্রস্রাবে প্রদাহ হচ্ছে, বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, এটা থেকেও কিন্তু মহিলাদের বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়ার জন্য প্রথমে রিকারেন্ট ইউটিআই হয়, তারপরে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, তারপরে হচ্ছে তার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ক্রনিক কিডনি ডিজিজ হয়। তো মহিলাদের ক্রনিক কিডনি ডিজিজের এটাও কিন্তু একটা বড় কারণ, যাদের হচ্ছে আনট্রিটেড ইউটিআই, মানে একটু প্রস্রাবে জ্বালা পোড়া হয়েছে বা কিছু হয়েছে, পানিটা খেয়ে ফেললো বা কোনো ওষুধের দোকানে যে একটা অ্যান্টিবায়োটিক জানো তেন খেয়ে ফেললো কোনো কালচার করা ছাড়া। উনি যেরকম বললো যে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিকটা কালচার করে দেওয়াটাই পছন্দ করি। এবং যা রিকারেন্ট ইউটিআই আমরা কাদেরকে বলি, কখন বলি, যখন বছরে 3 বার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। এটা সাধারণত মহিলাদের কেন বেশি হয়, কারণ মহিলাদের শর্ট ইউরেথ্রা, প্রস্রাবের যে রাস্তাটা, প্রস্রাবের থলির পর থেকে প্রস্রাবের যে রাস্তাটা সেটা খুব ছোট থাকে, এবং শর্ট ইউরেথ্রার কারণে খুব সহজেই জীবাণুটা প্রস্রাবের থলিতে পৌঁছা যায়, যেটা ফিমেলদের মেলদের ক্ষেত্রে হয় না। এবং যেসব ফিমেলদের ভ্যাজানাল ডেলিভারি, যাদের স্বাভাবিক প্রসব হয়, তাদের হচ্ছে দেখা গেছে যে আগে অনেক বেশি হতো গ্রামে, যে অনেক অনেক ঘন্টা ধরে বাসায় ডেলিভারি করানোর চেষ্টা করা হয়েছে, অবস্ট্রাক্টেড লেবার হয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গেছে। তো সেটার জন্য হয় কি জরায়ুটা কিছুটা ক্ষেত্রে নিচে নেমে চলে আসে, এবং যাদের অনেকগুলো বাচ্চা, আমি প্রায় বয়স্ক পেশেন্ট পাই যার 7, 8, 10টা বাচ্চা আছে এবং সবই নর্মাল ডেলিভারি হয়েছে এবং বাসায় হয়েছে। তো তাদের দেখা গেছে জরায়ুটা এবং প্রস্রাবের যে থলিটা সেটা কিছুটা নেমে আসে, আমরা সিস্টোসিল বলি বা ভ্যাজানাল প্রোল্যাপস বলি, সেরকম হলেও কিন্তু তাদের প্রস্রাবটা থেকে গেলে ওটা থেকে বারবার তার প্রস্রাব হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে। আর হচ্ছে পোস্ট মেনোপোজাল লেডি, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, এবং তাদের তো ফ্রিকোয়েন্টলি হয়, কারণ তাদের যে জরায়ুর বাইরে যে প্রোটেকশন দেওয়ার জায়গাটা, সেই প্রোটেকশনটা তাদের কমে যায়। মেনোপোজাল লেডিদের, পোস্ট মেনোপোজাল, তাদেরও বারবার কিন্তু প্রস্রাবে ইনফেকশন হয়। আর হচ্ছে পুরুষদের ক্ষেত্রেও প্রস্রাবে ইনফেকশন বারবার হয় যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেছে, 60 বছর যাদের বয়সের বেশি বয়স তাদের হয়ে গেছে এবং প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেছে, এবং দেখা গেছে যে উনি এসে বলে যে আমার বারবার প্রস্রাব হচ্ছে, চিকন নালে প্রস্রাব হচ্ছে, এবং প্রস্রাব করে আসলে মনে হচ্ছে আমি আবার প্রস্রাব করব। তো এই জিনিসটা যখনই হবে তখনই একটা আলট্রাসোনোগ্রাম করে যদি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয় সেগুলো কমানোর জন্য সেগুলো কতগুলো এক্সারসাইজ আছে, কতগুলো ওষুধ আছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ওরা সেই ওষুধগুলো দিয়ে দেয় যাতে প্রোস্টেট গ্ল্যান্ডটা ফার্দার বড় না হয়। অনেক বেশি বড় হয়ে গেলে তো আমরা বলি যে আপনি প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন, খুব সহজ অপারেশন, প্রস্রাবের রাস্তা দিয়ে টিউআরপি করে দিবে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডটা করে দিবে। আর ফার্টাইল লেডি যারা হচ্ছে 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, ফার্টাইল লেডি, এই সময় মানুষের বাচ্চা হয়, কিন্তু ফার্টাইল লেডি দেখে বলি, তাদের কিন্তু হাইজিন মেনটেন করাটা এবং পোস্ট মেনোপোজাল লেডিদেরও হাইজিন মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হাইজিন যদি মেনটেন না হয়, অ্যাটলিস্ট দিনে 3 বার তাকে কাপড় চেঞ্জ করতে হবে, সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রে একবার। এবং আমি আমার ফিমেল পেশেন্টদেরকেও বলি এবং অন্যান্য পেশেন্টদেরকেও বলি যে ফিমেল যারা আছে তারা পিরিয়ডের সময় অবশ্যই প্যাড ব্যবহার করবে, প্যাড ছাড়া অন্য কিছু ব্যবহার করবে না, এবং ওই প্যাডটা যাতে 2 ঘন্টা পর পর অবশ্যই চেঞ্জ করে, এটা হাইজিন মেনটেন করা খুব জরুরি দরকার। এবং ওর ওয়াশরুম যেটা আছে, টয়লেট যেটা আছে, সেটা প্রতিদিন ক্লিন করতে হবে। এবং প্রিভেন্টিভ হিসাবে ওই ক্র্যানবায়োটিক একটা জুস পাওয়া যায় অথবা ক্র্যানবেরি ট্যাবলেট পাওয়া যায়, সেটা খাবে।
স্যারের কাছে আসছি, যেহেতু আমরা শেষের দিকে আছি, আমাদেরকে যদি স্যার একটু সাজেশন করেন যে যাদের ঠান্ডা কাশি হচ্ছে তারা শুরুতেই যদি কোন ধরনের রেমেডি নিতে পারে যাতে করে এটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ না করে, সেটা নিয়ে যদি আমাদেরকে যদি বলেন, যেহেতু আমরা স্যার শেষ পর্যায়ে আছি। ধন্যবাদ ডক্টর মল্লিক। আসলে চলছে রমজান মাস, পবিত্র রমজান মাসে সবাই রোজা রাখি আমরা। সেই সময়টাতে আমাদের কিছু, আমি যদি নিয়মের কথা বলে থাকি, যেমন আপনার কাশিটা প্রিভেন্ট করার জন্য যেটা আমরা করতে পারি, যার অ্যালার্জি আছে সে যদি জানে যে তার এই কী আইটেম অ্যালার্জি, সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত। ঠান্ডা পানিটা আমরা শরবতে যেটা ইফতারের সময় খাই সেটা আমরা অ্যাভয়েড, স্বাভাবিক পানি খেলে হবে, বা শরবত, বেলে শরবত, ডাবের পানি খেতে পারা যায় একটা। আরেকটা দিক হলো যে ধরেন এই যে যারা অ্যাজমা পেশেন্ট ভুগছেন, যারা ইনহেলার নিচ্ছেন, তারা রোজার মাসে কীভাবে নেবেন? ইনহেলারটি তো আসলে, ইনহেলার তো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আপনি নিশ্চয়ই জানেন। একটা হলো প্রিভেন্টার ইনহেলার, একটা রিলিভার ইনহেলার। তো প্রিভেন্টার ইনহেলার হলো যে এটা আপনাকে কন্টিনিউ নিতে হবে, সবসময় নিতে হবে, এটা নিলে আপনার কাশিটা হবে না। আর যেটা রিলিভার, সেটা হলো যে তাৎক্ষণিকভাবে, যখন আপনার খুব বেশি কাশি হচ্ছে আপনি রিলিভারটা নিলেন। রিলিভারটা হলো সালবিটামল জাতীয় যেটা ইনহেলারটা। আর প্রিভেন্ট হলো যেটা স্টেরয়েড জাতীয়, যেটা আপনার সালমেটারল, ফ্লুটিকাসন থাকে, কম্বাইন থাকে। তো আমরা সাধারণত এই রোজার মাসে আমরা বলি যে এই ইনহেলারটা আপনি, যেটা সকালের ডোজটা ছিল, যেটা প্রিভেন্টার 2 চাপ সকালে, 2 চাপ রাতে, সেটা 2 চাপ ইফতারের পরে নেবেন, 2 চাপ সেহেরির সময় নেবেন, হয়ে গেল। আর যেটা রিলিভার উনি এর মধ্যে নিতে পারে। তবে হ্যাঁ, যদি কারো অ্যাজমা, ধরেন রোজা রাখা অবস্থাতে তার অ্যাজমাটা খুব বেশি বেড়ে গেল, তার অক্সিজেনের ঘাটতি দেখা গেল, সে শ্বাস ফেলতে পারছে না, তাৎক্ষণিক রোজা ভেঙে তাকে হসপিটালে যেতে হবে। তখন নেবুলাইজার বা ওষুধগুলো তাকে সেবন করতে হবে, এটা। আর আরেকটা দিক হলো যে আমরা সবাইকে বলবো যে রোজার মাসে আসলে রোজা, আমার অ্যাজমা, সিওপিডি পেশেন্টের রোজা রাখার কোনো সমস্যা নেই, রাখতে পারবেন। তো ওষুধটা ওনারা ডক্টরের পরামর্শ করে ভাগ করে ইফতার সেহরিতে 2 বেলা করে সেবন করবেন। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে আমাদের আজকের বিষয়টি নিয়ে। দর্শক, সাধারণভাবে আপনারা পানি অবশ্যই, সুস্থ স্বাভাবিক মানুষ 10 থেকে 12 গ্লাস পানি প্রতিদিন খাওয়াটা এনশিওর করবেন, এবং প্রতিবারে 2 বার প্রস্রাব করবেন। কি ছেলে কি মেয়ে, আপনি একবার প্রস্রাব করে টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবেন এবং দ্বিতীয়বার প্রস্রাব করে আপনি বের হয়ে আসবেন, এবং হাইজিনটা অবশ্যই মেনটেন করবেন। রোজার মাসে খাওয়া দাওয়া অবশ্যই সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট যাতে আপনার হয় সেটা আপনি দেখবেন, এবং কোনোভাবেই ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা কফি সেহরিতে খাবেন না, এটা ইফতারের পরে খাবেন। এবং খুব সুগারি ড্রিঙ্কস, যেটা অনেক বেশি, শরবত, আমরা রোজা ভেঙে শরবত খাই, সেই শরবতটা আপনি অ্যাভয়েড করবেন। সাধারণত পানি অথবা ফ্রুট জুস অথবা অন্য যে তোকমা বা ইসুপগুলের ভুষি এসব দিয়ে যে শরবত বানানো, ওটা আপনি খেতে পারেন। চিনি জাতীয় সব খাবার আপনি অ্যাভয়েড করবেন, এবং যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে তারা ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে এবং স্যারকে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে এতক্ষণ যে দর্শকরা আমাদেরকে দেখলেন, সেই দর্শক শ্রোতাদের আমাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানটিতে আজকে আমরা চেষ্টা করেছিলাম যে কিভাবে করে আমরা আসলে রমজানটা ভালোভাবে পালন করতে পারবো, সেই সাথে আর যাদের কিডনি সমস্যা আছে, লম্বা সময় কাশি হচ্ছে, তাদের প্রশ্ন থাকে যে আমার কি রোজাটা ভেঙে যাচ্ছে কিনা বা ভাঙতে হবে কিনা। অনেক কিছু কিন্তু সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের ডক্টর। আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।